একটা ছবি বা একটা আয়নার দিকে যদি আপনি তাকান, যেদিক থেকেই আপনি তাকাবেন মনে হয় যেন আপনার দিকে তাকিয়ে আছে। একটা ছবি দিকে যদি আপনি তাকান, যে পাশ দিয়েই তাকান মনে হবে যেন সে আপনার দিকে তাকিয়ে আছে। তদ্রুপ এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা ক্ষণস্থায়ী সরকার, এই সরকারের কার্যক্রম যা কিছুই হচ্ছে, বিভিন্ন দল বিভিন্নভাবেই তারা মনে করে যে তাদের পক্ষেই যাচ্ছে। এর উদ্দেশ্য একটাই, মানে এর দৃষ্টি একটাই, সেটা হচ্ছে বর্তমানে পতিত যে সরকারটা চলে গেল, যে সরকারের চলে গেল, তাদের যে দুষ্কৃতিকারীরা আছেন তাদের যদি বিচার করা হয়, এটাই হচ্ছে এখন সব মানুষের একান্তভাবে চাওয়া পাওয়া, তাহলে সবারই এটা মনের আশা পূরণ হয়। কিন্তু এখন এই যে মানুষের ভিতরে আর একটা হিসাব চলে এসেছে, অনেক রকম কাজ হচ্ছে, দেশের বাহির থেকে কাজ হচ্ছে, দেশের ভিতরে কাজ হচ্ছে, ভিতরে ভিতরে কাজ হচ্ছে, রাজনীতি হচ্ছে, রাজনীতির পিছনে আর একটা রাজনীতি চলতেছে যে কারা ক্ষমতায় আসবে আগামীতে। এখন যারা দলীয়ভাবে শক্তিশালী এবং যাদের জনসমর্থন বেশি, সাধারণভাবে চিন্তা করলে দেখা যায় তারাই তো ক্ষমতায় আসবে সামনে, কিন্তু সেটা তো নাও হতে পারে। এখন যাদের ক্ষমতা বেশি, এখন বিএনপি জনসমর্থনের দিক থেকে এখনো প্রায় সর্বোচ্চ স্থানে আছে। এখন এই যে বিএনপি সর্বোচ্চ স্থানে আছে তার জনসমর্থন নিয়ে, এইটাই অনেকে সহ্য করতে পারতেছে না, বা এখান থেকে কিছু মানুষ যদি সরিয়ে নিয়ে আসা যায় তাদের দলের দিকে, এই জন্য বিএনপির বিরুদ্ধে এখন বাংলাদেশের যত দল আছে বলতে গেলে সবাই এখন বিভিন্ন রকম ভাবে প্রচারণা চালাচ্ছে। এর কারণ হচ্ছে যে কোন কোন দল আছে যারা এখন, বিএনপি তো দেশের প্রথম দল এখন বা প্রধান দল, এর দ্বিতীয় দল হওয়ার জন্য খুব তোড়ঘোড়, খুব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কোন একটি দল, অথচ তাদের কিন্তু ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সে প্রার্থী নেই, বা ৩০০ আসনে ভোট পেয়ে কিছু যে ভোট পেয়ে একটা দ্বিতীয় স্থানে যাবে সে অবস্থানও নেই। কারণ আগে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা ছিল প্রথম এবং দ্বিতীয় দল, কিন্তু তৃতীয় দল বা চতুর্থ দল যারা আছে তারা এখন ওই পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে উঠতে গেলে তাদের অনেক পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমের শুরুটাই এখন হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করা, বিভিন্ন রকম ভাবে প্রচার করা, এইরকম করে তাদের দলকে ভারী করতে চাচ্ছে। এখন বিএনপিও যে দুধের ধোয়া তা তো নয়, বিএনপিও তো একেবারে যে পাপ মুক্ত তাও না, বিএনপির ভিতরেও দুষ্কৃতিকারী আছে, খারাপ মানুষ আছে, কারণ বিশাল এক দল। আর আমার দেশের মানুষের চরিত্র তো বলতে গেলে গড়ে অনেকটা একই রকম, যে মানুষ অনেকেই আছে অন্যায়কারী, অনেকে অন্যায়ের সমর্থন করে, ফাঁক ফোকরে কেউ যেখান থেকে যতটুকু স্বার্থ আদায় করতে পারে সেগুলো করে, এগুলো তো আছেই। তো এই বিএনপির ভিতরে এরকম যে মানুষ নাই তা না, কিন্তু এক ঢালাও ভাবে, একতরফা ভাবে বিএনপিকে দোষ দেয়। এই দোষটা আসলে কারা দেয়? এই দোষটা দেয় হচ্ছে কোন কোন দলের নেতা আছে, কর্মী নাই, কর্মী আছে, নেতা নাই, আবার কর্মী আছে, অফিস নাই, অফিস আছে, নেতা নাই। এরকমের কোন কোন দলের সভাপতি আছে কিন্তু সেক্রেটারি নাই, আবার দেখা যায় তার রেজিস্ট্রেশন নাই, রাস্তাঘাটে হাই হুই চিল্লাচিল্লি এগুলো করে কিন্তু তার রেজিস্ট্রেশন নাই, নিবন্ধন নাই। তো এরকমের দলগুলো এখন বলতে গেলে প্রায় তারা সবাই একই হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে। কারণ একটাই, সেটা হচ্ছে একটা বিরোধী দল তো লাগে, আর বিরোধী দল তো অবশ্যই শক্তিশালী পর্যায়ে থাকতে হবে। এখন এই জন্য সব এক হয়ে যদি আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ইলেকশন করে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। হতেই পারে বিএনপির বিরুদ্ধে সব এক হয়ে নির্বাচন করতেই পারে, তাতে কি তারা জিততে পারবে? এখন কথা হলো, বাংলাদেশে তো এরকমের জোট অনেকের ক্ষেত্রে অনেকটা হয়েছিল, আবার অনেক রাজনৈতিক দলও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তো সেগুলো টিকে না। টিকে গিয়ে ওই বিএনপি যে দলগুলো করতো বা জোটগুলো করতো, বা আওয়ামী লীগ যে জোটগুলো করতো, ওইগুলোই টিকতো, আর বাকিগুলো কিন্তু টিকে না। ২-৪ দিন পরেই দেখা যায় মনোমালিন্যতা তৈরি হয়, আবার তারা ভেঙে যায়। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার। এখন এই যে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে এবং প্রচারণা হয়েছে, এক্ষেত্রে বিএনপির প্রচারণা
খুবই দুর্বল। কারণ কি, বিএনপির যে জনস্রোত বা জনসমর্থন এগুলো খুব পরিশ্রম করে পেতে হয় না। দেখা যায় এমনি এমনিতেই, যেহেতু আওয়ামী লীগ খারাপ ছিল তাই বেশিরভাগ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, সে বিএনপির ছাতার নিচে গিয়ে দাঁড়িয়েছে। এখন অনেকে তখন আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপির ছাতার নিচে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ হটে গেছে তাই এখন আর বিএনপি ভালো না, বিএনপির কে বিভিন্ন রকম দোষারোপ চলতেছে বা এরকম চলতে থাকবে। এটা দোষের কিছু না। গণতান্ত্রিক দেশে এক এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে, এক দল আরেক দলের দোষ ত্রুটি খুঁজে বের করবে, এটা স্বাভাবিক, এটা হবে, এটাই হচ্ছে রাজনৈতিক কালচার। কিন্তু সেটা যদি একেবারে ঢাহা মিথ্যা হয় তাহলে সেটাও তো উচিত না। আর যদি বিএনপির কেউ চাঁদাবাজি করে থাকে বা অন্যায় করে থাকে, বাস দখল করে, বাস স্টেশন দখল করে, গার্মেন্টস দখল করে, সেটাও কিন্তু অন্যায়। তবে বিএনপির লোকের যে সম্পত্তি ছিল সেগুলো যদি আওয়ামী লীগ আগে কেড়ে নিয়ে থাকে অন্যায়ভাবে, সেটা ফেরত আনা, সেটা কিন্তু অন্যায় না। তো এখন দেখা যাক এই যে বর্তমানে যে রাজনৈতিক খেলাটা চলতেছে, এই রাজনৈতিক খেলায় কোথায় গিয়ে দাঁড়ায়। তবে বিএনপিকে সতর্ক থাকতে হবে অনেক, কারণ বাতাসের গতিটা বোঝা যাচ্ছে না, বাতাস কিন্তু ঘূর্ণায়মান। তো ওই যে আমি যেটা বললাম যে প্রথম দিকে, যে একটা ছবির দিকে আপনি যেদিক থেকেই তাকান মনে হয় যেন ছবিটা আপনার দিকে তাকিয়ে আছে, তো বাতাসও ওরকম ভাবে ঘুরতেছে। কিন্তু এরকম ঘুরে গিয়ে বাতাসটা কোন জায়গায় থামবে, এগুলো কিন্তু আমরা কিছুটা হয়তো বুঝতে পারি। তারপরেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা শেখ হাসিনার কথা ছিল। কারণ তিনি সবসময় মিথ্যা কথা বলতেন, মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিতেন এবং তিনি হাসতেন পরে আর বলতেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এখন যেরকম তার কর্মীদের তিনি আবার ধোঁকা দিচ্ছেন, তিনি টুস করে বাংলাদেশে চলে আসবেন, কিন্তু তিনি যে টুস করে বাংলাদেশে আসলে তাকে যে আবার ঠুস করে ধরে ফেলবে এবং ফোঁস করে জেলে ঢুকিয়ে দিবে এবং তার ফাঁসি হয়ে যাবে যদি বিচার হয়, যতগুলো হত্যাকাণ্ড তা করেছে, এটা হয়তো আদালতে গেলে তার ফাঁসি হওয়ার আশঙ্কাই বেশি, বাংলাদেশের মানুষ এটাই আশা করে। তাহলে সুতরাং সে টুস করে বাংলাদেশে আসতে পারবে না, তার সে জনসমর্থন নাই বা সাংগঠনিক অবস্থা নেই। তো সে কি করে, এইগুলো করে দেখে যে উস্কানি দিয়ে, মানুষকে উস্কানি দিয়ে, তার ছাত্রলীগকে সন্ত্রাসীদের উস্কানি দিয়ে আবার রাস্তায় নামাতে পারে কিনা, অর্থাৎ আরো কিছু কর্মী সে নষ্ট করতে চায়, তাদের জীবন ধ্বংস করতে চায়, এরকম ভাবে সে চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। তো এরকম ভাবেই চলতেছে। তো সব রাজনৈতিক দলকে একই জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আমার দেশ, আমার দেশ, এর উপরে আর কোনো কথা নাই। আর এই মুহূর্তে দেশটাকে রক্ষা করতে হলে, দেশের সবকিছু সঠিকভাবে চালাতে হলে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। কারণ দেশের অবকাঠামো অনেকটা ধ্বংস করে ফেলেছে সরকার, তার অফিস থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট থেকে শুরু করে সবকিছুই ধ্বংস করে ফেলেছে। আর সেই অবস্থা থেকে তুলে আনতে হলে অবশ্যই একটা জাতীয় সরকার দরকার, এবং এই জাতীয় সরকারের মাধ্যমেই এই দেশটাকে আবার গড়ে তোলা সম্ভব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার দেশে আমার মা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।